দুই একটা অফিস খোলা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইভেন যদি আপনার উপজেলা পর্যায়ে অফিস খোলা, সেটা হলো মহাসাগরের মধ্য থেকে তুলে আনা এক ঘটি জল মাত্র। এইটা দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে যদি কেউ মনে করে, তা বোকার স্বর্গে বসবাস করছে। অতীতেও আমরা দেখেছি যে একটা সরকার চেঞ্জ হওয়ার পরে বিশেষ বিশেষ জায়গাগুলোতে, যে জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গাগুলোতে সরকারের হ্যান্ডসগুলো সরকার পছন্দ মতো বেছে নেন তার কাজ করার সুবিধার্থে। এবং কোনোখানে যদি আপনি জানেন যে আমরা যে 1.5 বছর 18 মাস যে সরকারটাকে দেখলাম কাজ করতে, তখন কিন্তু এই গভর্নরের তখনও কিন্তু অনেক আলোচনা সমালোচনার মধ্যে উনি ছিলেন। এক সরকারের আমলে গ্রেফতার, আরেক সরকারের আমলে জামিন, অব্যাহতি এবং সবকিছু মিলিয়ে তোলপাড় রাজনীতি। আর তাই আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আমাদের আলোচনার বিষয় জামিন, অব্যাহতি, তোলপাড় রাজনীতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আজকে দুজন অতিথি। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য ও সহ সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আজকের এপিসোডটি সাজিয়েছি জামিন, অব্যাহতি, তোলপাড় রাজনীতি নিয়ে। আমরা নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেলিনা হায়াত আইভি সহ সাবেক এমপি বদি সহ আমরা মোট 3 জনকে আদালত জামিন অব্যাহতি দিয়েছেন। এই বিষয়টি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, রাজনৈতিক মহলেও বেশ কথা হচ্ছে, এবং এগুলো নিয়ে সর্বোপরি বিএনপি সরকারের সমালোচনা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, মামলা, মোকদ্দমা, জামিন, জেল, জুলুম, হুলিয়া এসব একটা মানুষের জীবনে থাকবে, একটা দেশে থাকবে, এটাই স্বাভাবিক। তারা যে কাজ করেছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এই কাজটা অবশ্যই 15.5 বছরের জঞ্জাল, খারাপ, এগুলো সব কিছু এক কথায় খারাপ, আমি অস্বীকার করছি না একবারও। কিন্তু একটা মার্ডার কেসের আসামিও জামিন, অযোগ্য আসামিও জামিন পায় এক সময়। মামলা তার চলমান থাকবে, মামলায় সে তার শাস্তি হবে না ছাড়া হবে, এটা কিন্তু ডিপেন্ড করে তার সাক্ষীর উপর, তার জেরার উপর, তার মামলার মেরিটের উপর, এগুলো সব কিছু নিয়ে। তো জামিন হওয়া না হওয়া নিয়ে আমি বলতে চাই যে জামিন আটকে দেওয়া, যেমন ধরেন বিএনপির সময়, আওয়ামী লীগের সময় বিএনপির অনেক নেতা গেটে বের হয়েছে, আবার তাকে ধরে নিয়ে গেছে, অনেক জামিন সব কষ্ট করে একটা করে সব মামলার জামিন নিয়েছে, আবার নতুন অজ্ঞাতর মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে আবার দিয়েছে। তা আমার কথা হচ্ছে যে তুমি অধম, তাই বলিয়া কি আমি উত্তম হইব না? শাস্তির জায়গায় থাকুক। যেমন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, উনি ওনার নির্বাচনী প্রচারণার আগে উনি বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছেন যে আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। আমাদের সাথে যা করা হয়েছে, আমার সাথে, আমার পরিবারের সাথে যা করা হয়েছে, আমি তার বিচার চাই, আমি কোনো প্রতিশোধ চাই না। আমার কথাটা ভীষণ ভালো লেগেছে যে কাউকে না কাউকে আপনার ওই জায়গাটায় আসতে হবে, নইলে আপনি আমার একটা হাত কেটে ফেললেন, আমি আপনার 2টা হাত কেটে ফেললাম, আপনি আমার একটা পা কেটে ফেললেন, আমি আপনার 2টা পা কেটে ফেললাম। এটার সলিউশন আসবে না একটা সময়। তবে এই কথা এখানেও ঠিক যে আমাদের যে সন্তানরা সামনের কাতারে যুদ্ধ করেছে, বিএনপি, অন্যান্য দল সবাই ছিল, মাঠে ছিল, পাশে ছিল, আন্দোলনে ছিল, যুদ্ধে ছিল, কিন্তু যারা সামনে যুদ্ধ করেছে, সামনের কাতারে, তাদের সিকিউরিটি এটাও আমাদের দেখা দরকার। আমরা যত কথাই বলি, আমরা তাদের পক্ষে থাকি, বিপক্ষে থাকি, কৃতকর্মে সবসময় একসঙ্গে, এক মানুষ যে একসঙ্গে পক্ষে থাকবে এমন কোনো কথা না। কিন্তু তার মানে এই না যে তার আমি ক্ষতি চাইব। তারা এই দেশের জন্য যারা করেছে, যারা, তাদের সিকিউরিটির এখানে আমি ভীষণ মনে করি যে দরকার, এই সিকিউরিটিটা সরকারই দিবে। এই সিকিউরিটিকে আসলে সরকার নিশ্চিত করতে পারবে কিনা? যেহেতু জুলাই আন্দোলনের সাথে অসংখ্য ছাত্র জনতা জড়িত ছিল এবং একই সঙ্গে
আমরা বেশ কিছু নেতাকর্মীদেরকেও আমরা এটার সাথে একেবারে জড়িয়ে ছিলেন, তারা দীর্ঘ সময় পাশে ছিলেন আপনি যেমনটি বললেন। তো সেখানে আসলে এই সিকিউরিটিটা সরকার আসলে কিভাবে নিশ্চিত করতে পারে? দেখেন, সরকার চাইলে সব কিছুই পারে, সিকিউরিটি কেন নিশ্চিত করতে পারবে না? সরকার যদি আইনের অনুশাসন থাকে প্রত্যেকটা জায়গায়, এই যে যেমন ধরেন রেভুলেশনের, বিপ্লবের ওই সময়টার বিচারটা হয় না, পৃথিবীর কোথাও হয় নাই। হ্যাঁ, সেই সময়টাকে কেন্দ্র করে যদি কেউ মনে রাখে এবং সেই মনে রাখাকে কেন্দ্র করে যদি সে পরবর্তীতে প্রতিশোধ নেয়, সেটা অত্যন্ত অত্যন্ত ঘৃণিত হবে, জঘন্যতর হবে। সেইখানে একটা দেশের সরকার, গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার অবশ্যই সেই জায়গাটায় দৃষ্টি দিবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে একই বিষয় যে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের 3 জন মোটামুটি আলোচিত নেতা বা বেশ আলোচিত নেতা, সেলেনা তার আইভির কথা যদি বলি, তারা আসলে জামিন পেয়েছেন। সেটি নিয়ে আসলে এনসিপি বিষয়টিকে কিভাবে দেখে? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আদালতে কার জামিন হবে কার জামিন হবে না সেটা আমি মনে করি না যে এটা আমাদের আলোচনার বিষয় হতে পারে। কারণ আমরা তো আসলে আদালতে যে প্রদত্ত এভিডেন্স, সে এভিডেন্স দেখি নাই। আমরা সেখানে কিভাবে কি হচ্ছে, আমি যেই বিষয়টাকে বেশি করে আলোকপাত করতে চাই, এই জামিনকে অনেকেই আপনার এমনভাবে তুলে ধরছে যে জামিনের সব শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও আসিফ নজরুলের সময় মানে এইভাবে তুলে ধরছে যে তাদের জামিন হয় নাই, সো তাদের বিচার করা উচিত। মূল জায়গাটা হলো যে আপনি যেই সময়টা আমরা ছিলাম অন্তর্বর্তী সময়ে, সেই সময়টা এবং এই নির্বাচনের পূর্ব পর্যন্ত এটা একটা আপনার চ্যালেঞ্জিং সময় ছিল এবং নির্বাচনটাও আসলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে করতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখেছি, কিন্তু নির্বাচনের পূর্ব দিন পর্যন্ত কিন্তু আশঙ্কা ছিল। তো সেই জায়গায় আপনার রাজনৈতিক বিবেচনা না, শুধুমাত্র দেশের নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় আপনার সরকার সিদ্ধান্ত নেবে, সেটাই স্বাভাবিক। আর একটা বিষয় হলো যে আমরা যেটা চাই যে এখানে আওয়ামী লীগ করেছে বলেই সে জেলে থাকতে হবে সারা জীবন, এটা তো আসলে কোনো বিচার না। বিচার হবে আদালতকে স্বাধীনভাবে বিচার করার সুযোগ দিতে হবে। আদালত এখানে আগে যেটা হয়েছে, গণভবন থেকে কল গিয়েছে, লিস্ট গিয়েছে কার জামিন হবে কার জামিন হবে না, তো সেটা পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। কিন্তু একই সাথে আমি আপুর সাথে পুরোপুরি একমত, যিনি যেটা বলেছেন, যদি তারা এখনও আপনার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, জুলাই আগস্টে তারা যে গণহত্যা চালিয়েছেন, যেভাবে আপনার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে মাফিয়াতন্ত্র হামলে পড়েছিল, যদি তারা মনে করে যে তাদের জামিন দেওয়া, তাদের ফিরে আসাটা সেটার বৈধতা দিচ্ছে, যেটা অনেক আওয়ামী লীগেরাই এখন উদযাপন করছে যে দে ওয়ার রাইট, এই জায়গাটাকে আমি মনে করবো যে আমাদের খুব সচেতনভাবে দেখতে হবে। শুধু আমাদের না, আসলে আমরা যখন বলি যে সরকার তো আসলে জনগণের বাইরে কিছু না, জনগণের একটা অংশকে নিয়ে তো সরকার। যখন আমরা জননিরাপত্তার কথা বলবো, আপনার নাগরিক জীবনের স্বস্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো, তখন কিন্তু সরকার এটা কিভাবে নিশ্চিত করতে পারবে নির্ভর করছে যে এখানে প্রতিষ্ঠানগুলোর প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা প্রতিষ্ঠানগুলোর আলোকে, প্রতিষ্ঠানগুলো আইনের আলোকে যারা জীবনযাপন করতে পারে, রাজনীতি করতে পারে, তাদের উপরে। এখন যদি মনে হয় ধরেন আপনার আওয়ামী লীগের 3 জন অথবা ভবিষ্যতে আরও আসবে, আবার বিচ্ছিন্নভাবে অনেক জায়গা থেকে আরও ছোট ছোট নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাড়া পাচ্ছেন, ছাড়া পাওয়ার পর তাদের উপর নজরদারি রাখতে হবে তারা আসলে কি করছেন, তারা কি সেখানে আপনার যারা দাগী অপরাধী তাদের সাথে যুক্ত হয়ে নতুনভাবে সংগঠিত হয়ে আবার কি বাংলাদেশকে মাফিয়াতন্ত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, এবং তারা কি আসলে এই যে সরকার, বর্তমানে যে সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সময়ে যে বাংলাদেশের সংস্কারের অভিযাত্রা শুরু হয়েছে, এই সবগুলোকে তারা মেনে নিচ্ছেন, তারা কি বুঝতে পারছেন যে তারা আসলে যা করেছেন, তাদের দল যেটা করেছে সেই পথে আসলে বাংলাদেশ আর চলবে না, তারাও যদি রাজনীতি করতে চায় তাদেরকে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে হবে, এই উপলব্ধি কি আছে? আমার মনে হয় এখানে আদালতের কাজ আদালত করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সদস্যরা আছে, সবার উচিত। আপনার কি মনে হয় যে আসলে এই যে আপনারা যে নজরদারির কথা বলছেন, সেই নজরদারিটি আসলে সঠিকভাবে রাখা সম্ভব হবে? কারণ আমরা যতদূর জানি বগুড়া সহ বেশ কিছু জেলায় বিভিন্ন জায়গায় উপজেলা বা জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়গুলোকে খুলে দেওয়া হয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে পেয়েছি যে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং 3-4 জন লোক হলেও সেখানে আছে। এটা কি আসলে
আওয়ামী লীগ ফিরে আসার বার্তা নাকি আসলে মানে রাজনীতিকে আরো ঘোলাটে করার চেষ্টা, আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, ধরেন আওয়ামী লীগ যে শক্তিটার উপর ভর করে এখানে গণহত্যা চালিয়েছিল, আর দুই একটা অফিস খোলা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইভেন যদি আপনার উপজেলা পর্যায়ে অফিস খোলা, সেটা হলো মহাসাগরের মধ্য থেকে তুলে আনা এক ঘটি জল মাত্র। এইটা দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে যদি কেউ মনে করে, তো বোকার স্বর্গে বসবাস করছে। তার মানে জনগণ আওয়ামী লীগ আশ্বস্ত এভাবে হতে ছিল পারে যে না। আসলে আওয়ামী লীগের ফিরে আসা না, আওয়ামী লীগ এখানে পুরো রাষ্ট্রকে মানে বিভাজিত করেছিল এবং রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে দখল করেছিল, রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায়, এবং গণতান্ত্রিক প্রতিটি শক্তি, প্রতিটি ব্লককে তারা বিভিন্নভাবে আপনার এমন দেয়াল তুলে দিয়েছিল, তাদের পক্ষে আর কখনোই গণ অভ্যুত্থান ব্যতীত আওয়ামী লীগকে ফালানোর কোনো সুযোগ ছিল না। আওয়ামী লীগের নীরব প্রস্থান গণতান্ত্রিক প্রস্থানকে অসম্ভব করে তুলেছিল। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই পতাকা তোলা, জাতীয় পতাকা উঠালে তো আমাদের ভালো লাগবে, এটা যারাই উঠাক না কেন, মূল জায়গাটা হলো জাতীয় পতাকাকে তাদের আপনার সেই যে রাজনীতি, হত্যাকাণ্ড, সেটাকে আড়াল করা, সেটার বৈধতা দেওয়া, যেটা আওয়ামী লীগ করে আসছে, তার সব অপকর্ম সবকিছুই তার মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ঢেকে ফেলেছে। তার যে আপনার তার মতো করে বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র, সেই জায়গা থেকে। ধন্যবাদ। নীলুফা চৌধুরী, আপনার কাছে এবার ফিরতে চাই। আমরা সম্প্রতি একটি বিষয় দেখেছি যে গভর্নর অর্থমন্ত্রীর সঙ্গে এবং সকালবেলায় বৈঠক করেছেন, পরবর্তী দুপুরের পরে তিনি জানতে পারলেন যে তিনি আর তার স্বপদে থাকছেন না। এই ধরনের বিদায় ইতোপূর্বে আসলে খুব একটা হয়েছে বলে জানা যাচ্ছে না, কিন্তু আসলে এই বিদায়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটি কি আসলে ভালো বিদায় হলো কিনা, বা পরবর্তীতে মানুষ বা অন্যান্য যারা যোগ্য ব্যক্তিরা এই পদে আসলে আসতে চাইবেন কিনা? কথাটা মিনিংফুল। তারপরেও একটা কথা বলি, বাংলাদেশের সিস্টেমটা এমন যে এইভাবেই আসলে আপনার অতীতেও আমরা দেখেছি যে একটা সরকার চেঞ্জ হওয়ার পরে বিশেষ বিশেষ জায়গাগুলোতে, যে জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গাগুলোতে সরকারের হ্যান্ডসগুলো সরকার পছন্দ মতো বেছে নেন তার কাজ করার সুবিধার্থে। এবং কোনোখানে যদি আপনি জানেন যে আমরা যে 1.5 বছর 18 মাস যে সরকারটাকে দেখলাম কাজ করতে, তখন কিন্তু এই গভর্নরের তখনও কিন্তু অনেক আলোচনা সমালোচনার মধ্যে উনি ছিলেন। তো যেহেতু উনি সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, লাইক অনেকেই সমালোচনার ঊর্ধ্বে এখনও কাজ করছেন, কিন্তু কাজ করছেন বলে যে ফিউচারে কাজ করতেই থাকবেন তা না। যখন যাকে প্রয়োজন হবে, বিশ্বস্ততার অভাব হলে কাজ করার জন্য ক্ষেত্র বিশেষ যদি অভাব হয়, তাহলে সরকার সেই জায়গাটা চেঞ্জ করতে পারেন। এখন সরকার চেঞ্জ করেছেন, চাকরিটা তো এমন, কারো চাকরি রাতে যাওয়ার পরে খবর শুনেন, কেউ সকালে কাজ করার পরে দুপুরে শুনেন। যদি সিস্টেমটা এরকম হয় যে সরকারের এটার মধ্যে কোনো সিস্টেম নেই, কারণ এই চাকরিগুলো সবই চুক্তিভিত্তিক চাকরি, তো এগুলো এমন না যে চাকরিটা চলে গেছে বা ওএসডি হয়েছে, তা না। আর চাকরির মধ্যেও ট্রান্সফার হওয়ারও তো একটা ব্যাপার থাকেই চাকরি থাকলেও। তো সেটা সরকার হয়তো বা এই সেন্সিটিভ জায়গায়, বাংলাদেশ ব্যাংকে আপনি জানেন যে অনেকবার অনেক অঘটন ঘটেছে। এই সরকার কোনোভাবেই চাবে না নতুন করে আর অঘটনগুলো ঘটুক। এই সরকার একটু অন্যরকমভাবে কাজ করতে চাচ্ছে। যেমন উনি সকালবেলা অফিস করছেন, শনিবারে খোলা রাখছেন, নিজের ব্যক্তিগত আপনার সরকারি কি বলে গাড়িগুলো বাদ দিয়ে ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত তেল ব্যবহার করছেন, গাড়ি প্লট এমপিদের না নেওয়ার জন্য অলরেডি ঘোষণা করেছেন। এই জিনিসগুলো এটার সঙ্গে যদি আপনি মিলান, তখন আপনার খুব একটা খারাপ লাগবে না। আর যেই দিন মানে ইলেকশন হয়েছে, ইলেকশনের রেজাল্ট হয়েছে, সেই দিন থেকেই তো আমার ধারণা কাউন্টডাউন শুরু হয়ে গেছে বড় বড় অফিসারদের, বড় যারা আপনার রাজনৈতিকভাবে নিযুক্ত, যারা আপনার চুক্তিভিত্তিক নিযুক্ত, তারা কিন্তু জানে যে আমাদের যে কোনো সময় চলে যেতে হতে পারে। সেটা হোক রাতে, হোক সকালবেলা ঢোকার আগে, হোক 1 তারিখে। এইভাবে তারা জয়েন করার দিনও 1 তারিখ দিন তারিখ গুনে জয়েন করে নাই, বের হওয়ার সময় তাদের এই অবস্থা থাকে। তবে হ্যাঁ, সিস্টেম যদি সুন্দর থাকে, যে হ্যাঁ এটার জন্য একটা সংশোধনী আছে, একটা আইন আছে, একটা অধ্যাদেশ আছে, যে এইভাবে তাকে 1 মাস সুযোগ দিয়ে সময় দিয়ে, সেটা অন্য জিনিস। যে আপনারা যদি চান, তাহলে হয়তো এই সরকার তার সংসদ শুরু হলে এটা নিয়ে চিন্তা করে সিস্টেমের মধ্যে ফেলবে, তখন হয়তো এমন কষ্ট পেতে হবে না কারো। যারা কষ্ট পাচ্ছেন আমি তাদের জন্য বলছি। গভর্নরের যে বিদায় যেভাবে হলো, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন?
প্রথমত এটা খুব স্বাভাবিক যে রাজনৈতিক সরকার যখন আসে তখন তার পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রতিষ্ঠানগুলো চালায়, কিন্তু কোন প্রতিষ্ঠানগুলো চালায় সে প্রশ্নটা আমাদেরকে করতে হবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার বিধিবদ্ধভাবে এটা একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। কিছুদিন পূর্বে এই অন্তর্বর্তী সরকার এটাকে আরও স্বাধীন করে গিয়েছে সংস্কারের মাধ্যমে। আর বাংলাদেশ ব্যাংকের যে মূল কাজ যদি আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংক তো মানে ব্যাংক অফ দ্য ব্যাংকস, মানে আমাদের যে এতগুলো আপনার ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, লিজিং আছে, তারপর ক্যাপিটাল মার্কেট আছে, এই সবগুলোর আপনার নিয়ন্ত্রক বডি কিন্তু বাংলাদেশ ব্যাংক। এখন সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘদিন যেটা দেখেছি, প্রথমত যেটা নীলুফার আপু বলেছেন যে এটা স্বাভাবিক যে এইভাবেই পরিবর্তন হয়, তো আমি বলবো যে এটা গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে এটা অস্বাভাবিক। আরেকটা বড় বিষয় বলি এখানে, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে আর গভর্নমেন্টের হাতে পরিবর্তন হয় নাই। এমন হয় না যে আওয়ামী লীগের হাত থেকে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে যে সব সেট আপ পরিবর্তন করতে হবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ফাইট করেছে তাদের সবার সরকার, সবার সম্মতির ভিত্তিতে পরিচালিত সরকার। এই সরকার ছিল একটা ভেসেল। আপনি এক জায়গায় এসে একটা আপনার শিপ বন্ধ হয়ে গিয়েছে আর চলতে পারছে না, আপনি তখন আর একটা মধ্যবর্তী ভূমি তৈরি করেছেন, এটা থেকে আবার নতুন যাত্রা শুরু করবেন। আমি এটা কাগজে দেখলাম, যেটা আপনার ওই যে ভ্যান ডায়াগ্রামের মতো, আপনি একটা পর্ব শেষ করে আরেকটা পর্বে ঢুকলেন, কিন্তু মাঝখানে এই পুরো সময়টা ওভারল্যাপিং পিরিয়ড। আপনি এই সময়ে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সময়ে যারা ছিল, তারা বেশিরভাগ না, তারা তো কেউ আওয়ামী লীগের না, তারা কেউ বিএনপির শত্রু না। এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল যারা নির্বাচন করেছে, যারা দেশ পরিচালনার জন্য জনগণের কাছে ম্যান্ডেট নিতে গিয়েছে, তারা সবাই তো অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার। সো এই পরিবর্তনটা যেভাবে হয়েছে এটা খুবই দৃষ্টিকটু, অস্বাভাবিক, এবং আমি ভয় পাচ্ছি বিএনপির সরকার কিভাবে দেশ পরিচালনা করবে সেটা আমাকে, একজন রাজনৈতিক দল হিসেবে আমি বিএনপির ভুলে আমি খুশি হওয়ার কথা যে আমার রাজনৈতিক করার শক্তি পাচ্ছে, কিন্তু একই সাথে আমি যখন নাগরিক হিসেবে চিন্তা করি তখন তো আমি খুশি হতে পারি না। আমি যখন বৈদেশিক বাণিজ্য করতে যাব, আমি যখন আপনার ইন্টারন্যাশনাল যেই ট্রেজারি বন্ড বলেন কিংবা যেখান থেকে আমরা লোন নেই, সভরিন বন্ড মার্কেট, আমার প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হবে তখন আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আমার ক্রেডিট রেটিং নেমে যাবে। এই বিষয়গুলো যখন বিবেচনা করি নাগরিক হিসেবে, তখন আমি দেখি যে আমার ইকোনমি একটা অশনি সংকেতের দিকে যাচ্ছে। কারণ আপনি এখানে, আমি এমন না যে হাসানের মানসুরের অনেক বড় ফ্যান, হ্যাঁ, আমার মূল জায়গাটা হলো যে বাংলাদেশের 5 আগস্টের পরের যে অর্থনৈতিক পতন, সেই পতনটা ওনার হাত ধরে অনেকটা গতি পেয়েছে, রিজার্ভ বেড়েছে, আমাদের যে ব্যাংকগুলো আপনার পতনোন্মুখ ছিল সেগুলোকে উনি মার্জ করে, এবং কোনো আপনার যারা বিনিয়োগ করে তার সঞ্চয়কে, মানে আপনি দেখেন না গত 1.5 বছরে কেউ ব্যাংকে গিয়ে আপনার তার টাকা পাচ্ছে না বলে ভাঙচুর করছে। অনেক আপনার বড় বড় ব্যাংকে যারা আমানতকারী, তাদের আমানত সেখানে আপনার ঝুঁকিপূর্ণ ছিল, অনেকে উঠাতে পারে না, এটা সত্য, কিন্তু একই সাথে তার আমানত এখান থেকে তসরুফ হয় না, ব্যাংক তো দেউলিয়া হয় নাই। এই জায়গা থেকে সবচেয়ে বড় বিষয় দেখেন, আস্থা ফিরে এসেছে। অর্থনীতি কিন্তু আস্থার উপরে চলে। আপনি সবচেয়ে বড় আপনার পছন্দের না, শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদকে যদি এনেও আপনি একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসান, যদি জনগণ মনে করে যে আমি আস্থা পাচ্ছি না, ব্যবসায়ী যদি মনে করে আস্থা পাচ্ছি না, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারা যদি মনে করে আস্থা পাচ্ছে না, তাহলে কিন্তু সিস্টেম কাজ করবে না। কারণ আমাদের এই যে মনিটারি যে সিস্টেম, এটা তো আমরা তো আসলে ওই যে আপনি দেখবেন যে খুব পপুলার কিছু আছে, আমরা গোল্ড ব্যাক কারেন্সি তো নাই, আমাদের পুরোটার যে মনিটারি ম্যানেজমেন্ট, আপনাকে মনিটারি পলিসি দিয়েই কিন্তু অর্থনীতিকে ঠিক করতে হবে। মনিটারি পলিসিটা যারা দিচ্ছে, যে গভর্নমেন্ট দিচ্ছে, গভর্নমেন্টের সভরেন্টি এবং ব্যাংকের যে প্রধান ব্যাংকের সভরেন্টি, এটার উপর নির্ভর করে যে অর্থনীতিটা কতটুকু দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। আমার কাছে যেটা মনে হয়, আমি ডেফিনেটলি যেহেতু নিয়োগ হয়ে গিয়েছে, আমি শুভকামনা জানাবো যে যিনি নিয়োগ পেয়েছেন, যদিও সেই প্রশ্ন আপনার হয়তো সময় নেই আমাকে সেই যিনি নিয়োগ পেয়েছেন তার সম্পর্কে বলা, সেটা আরেক পর্বে বলা যেতে পারে, বাট আমি শুভকামনা জানাই একজন সচেতন নাগরিক হিসেবে, আমি চাই উনি সফল হোক। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু নীলুফার চৌধুরী আপনার কাছে আসি। জামায়াত ইসলাম
দাবি করেছে ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিল্পপতি গভর্নর হলেন। এই বিষয়টিকে আসলে বিএনপি কিভাবে দেখে বা বিএনপি আসলে এই বিষয়ে কি বলতে চায়? দেখেন, এইখানে একটা কথা আছে, শিল্পপতি এই প্রথম গভর্নর হলেন, কখনো হয় নাই বলে যে হবে না এমন কোনো কথা না। এটা হওয়ার কোনো নিষেধাজ্ঞাও নাই, আবার হলে কোনো না হলেও কোনো সমস্যা নাই এরকম। তবে আমি একটা কথা বলতে চাই, অনেক সময় যারা সমস্যা সংকুল তাদের মধ্যে থেকে অনেক সময় দেওয়া যায়। যেমন ধরেন গত সরকারের আমলে, এই যে লাস্ট সরকার, তারা আপনার বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য উপদেষ্টা কাকে বানালেন? সিন্ডিকেটে যারা চালান সারা বাংলাদেশে, সেই সিন্ডিকেটের একজন ধরে আনলেন তো আনলেন, যার নামে কিনা আপনার ফ্যাসিস্টদের পলায়নের পর মামলা হয়েছে। তার ভাই ফ্যাসিস্টের এমপি ছিল। হ্যাঁ, তো তাকে আনা হলো, কি বলা হলো, কজ কি, যে সে ব্যবসা বান্ধব। আমরা ব্যবসা বান্ধব কতটুকু দেখলাম? আমরা এক ভোজ্য তেলের দামই 4-5 বার বেড়ে গেল। কখনো উনি বললেন উনি জানেন, কখনো বললেন উনি জানেনই না। উনি কখনো আপনার এম্বার্গো দিলেন যে এর চেয়ে বেশি আর বাড়ানো যাবে না, কিন্তু ব্যবসায়ীরা তাকে তোয়াক্কাই করলেন না। তারা ঠিক মতো সে যেটার উপর নিষেধাজ্ঞা দিলেন তার চেয়ে 2 টাকা আরও বেশি বাড়ালেন। ওটা তো আছে 8-10 টাকা, তার চেয়েও আরও 2 টাকা বেশি বাড়ালেন। উনি কিন্তু পারলেন না নাকি করলেন না, আন্তরিকতার অভাব কতটুকু সেটাও একটা বড় ব্যাপার। কারণ আমরা কিন্তু পরে আর আপনার সিন্ডিকেটের মেম্বারদের চাপাচাপি দেখি নাই। সিন্ডিকেটরা দৌরাত্ম্য করেছে, এই 18 মাসও করেছে তারা দৌরাত্ম্য। এই 18 মাসও জিনিসপত্র নিয়ে মনোপলি ব্যবসা করেছে তারা। তো এই তেল কারসাজি নিয়ে অনেক ব্যবসা করেছে তারা। সমস্ত কিছুর দাম সেই এখনও কিন্তু আপনার ওরকমই কাঁচা বাজার চৈত্র মাসেও যে দাম থাকে, আপনার দেখা গেল যে শ্রাবণ মাসেও একই দাম থাকে। তো যখন গরুতে খায় না লাউ তখনও 100 টাকা দিয়ে কিনতে হয়, আর যখন পাওয়া যায় না তখনও 150 বা 100 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে লাভটা কি হলো? আমার ব্যবসা বান্ধব আমি আনলাম, আমার লাভটা কি হলো? ওইখান থেকে আমি যদি এটা বলি যে এই যিনি এসেছেন উনি নিজে গার্মেন্টসের মালিক, এবং কারণে অকারণে তাদের টাকা লাগে, তারা ব্যাংক থেকে টাকা নেন। ব্যাংক থেকে টাকা নিলে যে কিভাবে ব্যাংকের টাকাটা হাপিস করে দেয় অনেক ব্যবসায়ী, সেটা উনি হয়তো জানেন, উনি রকটা চেনেন। সেই হিসেবে উনি হয়তো বা আমরা আশা করতে পারি ওই ব্যবসায়ী বান্ধব থেকে নিয়েছে, আমরা আশা করতে পারি উনি যেহেতু মানে অনুপরমাণুটা জানে ব্যবসায়ীদের, তাদের অন্যায়, তাদের ন্যায়, তাদের দুঃসহ অত্যাচার এগুলা জানে। বিশেষ করে নিম্ন ব্যবসায়ীদের হাতে কোনো ব্যবসা নাই। আমার চেয়ে আলাউদ্দিন ভালো বলতে পারবে, ইকোনমিক্সের ছাত্র। তারা কিন্তু আগে যেমন ধরেন একটা ভোজ্য তেলের দোকানে গেলে যারা ভাঙায় ওইখানে পাওয়া যেত, একটা আটার দোকানে গেলে, চালের দোকানে গেলে ভাঙানে পাওয়া যেত। এখন কিন্তু ওইটাও সুন্দর মুড়োকে 1 কেজি চাল আরও 10 টাকা বাড়ায় কিন্তু প্যাকেটজাত করেছে কারা? মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকরা। সব কিছু তো এই জায়গা থেকে আপনার মধ্যস্বত্বভোগীদের কাছে ব্যবসাটা ফিরে আসুক, এই জায়গা যদি চেষ্টা করে আমার মনে হয় ভালো কিছু হতে পারে। আমরা আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছেও ফিরবো। আমারও একটি প্রশ্ন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে ফর্মুলার কথা আপনি জানালেন, সেই সেম ফর্মুলাই ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে ফলাফল আসলে সেম হবে কিনা, মানে একই হবে কিনা। আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও একজন উপদেষ্টাকে একই ফর্মুলায় নিয়োগ দেওয়া হয়েছে। আপনি বিষয়টা নিয়ে কিছু বলতে চান কিনা? প্রথমত অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, তো নির্বাচিত সরকার না। আপনি অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা, আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান তো নিজে অনির্বাচিত। আপনি যদি অন্তর্বর্তী সরকারের সময় এখন আপনি তুলনা করেন, তাহলে আপনি এতদিন ধরে নির্বাচনের জন্য আপনার লাফালাফি করলেন কেন? নির্বাচনের পর প্রথম আপনি কি কাজ করলেন? আপনি স্থানীয় সরকারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিশেষ প্রয়োজনে যখন যে একটা অধ্যাদেশ দিয়েছিল যে অপসারিত কাউন্সিলর, অপসারিত যে মেয়র আছে তাদের জায়গায় প্রশাসক বসানো যাবে, অন্তর্বর্তী সরকার নিজে যে কাজটা করে না, একজনকে বসানোর পর যখন দেখছে যে না এটা আসলে সমালোচনার জন্ম দিচ্ছে
এবং যাকে বসিয়েছে তিনিও আসলে নদী বিশেষজ্ঞ, উনিও কোনো আপনার বড় রাজনীতিবিদ না মার্কা মারা যে তাকে সবাই চিনবে। কিন্তু আপনি সেই সরকারের অস্ত্রটা কেড়ে নিয়ে আপনি কি করলেন? এখন আপনি পুরোপুরি 6 জন 6টা সিটিতে বসিয়ে দিলেন। আবার আপনি বলছেন যে নির্বাচন করবেন, তো নির্বাচন করার আগে তাদের পদত্যাগ করতে হবে না? আপনি কি তাদেরকে রেখে আপনি সেই নির্বাচনটা করতে পারবেন? আমার যে জায়গাটা হলো যে আপনি যদি উট পাখির মতো মানে বালিতে মুখ গুজে শুধুমাত্র দেখেন যে না তারা যা করে গিয়েছে, হ্যাঁ আমিও সেটাই করব, তাহলে আপনি অস্তিত্বের দিকে তাকান। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ এইভাবে করেছে, আওয়ামী লীগও আপনার রাতারাতি তো সে আর আপনার ফেসিবাদী হয়ে ওঠে নাই, তার ফেসিস্ট হতেও সময় লেগেছে। বিশেষ করে 2014 নির্বাচনের পর যে নির্বাচন বিএনপি ঠেকাতে পারে নাই, সেই নির্বাচনের পর ধীরে ধীরে তারা ফেসিস্ট হয়ে উঠেছে। তারপরও তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চালাতে গিয়ে কিছু কিছু জায়গায় টেকনোক্র্যাটদের উপর ভরসা করেছে। আপনি বলছেন যে আপনার ঋণ খেলাপি হয়েছিল 8 মাস আগে, যিনি আপনার 2% দিয়ে পুনঃতফসিল করেছেন, তিনি কার্যত এখনো ব্যাংকের কাছে দেনা। আমি সেটা বলছি না যে অনেক ব্যবসা দেনা থাকবে, আপনি সব নারী নক্ষত্র জানেন, আপনি কেনই ধরে নিয়েছেন যে আপনি যেহেতু জানেন আপনি সংশোধন করবেন? আমরা তো দেখেছি যারা যত পথ জানে তারা তত বড় চোর হয়। আপনি অ্যাসালম থেকে শুরু করে বড় বড় মাফিয়ারা এখানে দেখেন নাই? আপনি যাদের উপর আস্থা রাখেন, আপনি ধরেন এই যে আতিউর রহমান এখন পলাতক কানাডায়, আতিউর রহমানের সময় যে আপনার যেই এই রিজার্ভ চুরি হয়েছিল ভারতীয় কর্মকর্তাদের মাধ্যমে, তারপরে কিন্তু আওয়ামী লীগ দেখেছেন যে আওয়ামী লীগ তাকে ধীরে ধীরে তাকে সরিয়ে তাকে অন্য জায়গায় আপনি রিলিভেন্ট করে রেখেছে, তার কাছে দায়িত্ব সরিয়ে দিয়েছে। আপনি দেখেন প্রতিটা জায়গায় কেন দিয়েছে? কারণ আপনি যদি মাফিয়া রাষ্ট্র কায়েম করতে চান আপনাকে অর্থনীতি ঠিক রাখতে হবে। আচ্ছা, আমরা বলেন। আমরা 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 একটু এটার একটু বাইরে প্রশ্ন করতে চাই, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সামনে রয়েছে, সেক্ষেত্রে এনসিপি এবং জামাত কি এবারেও কি সম্মিলিতভাবে প্রার্থী দেবে নাকি আসলে আলাদা প্রার্থী দেবে? না, আমরা স্থানীয় সরকার নির্বাচন আমাদের মতো করেই করব। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। তারপর যদি মনে হয় নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে কিছু কিছু জায়গায় আমরা পুনর্বিন্যাস করলে ভালো রেজাল্ট আনতে পারবো, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সেটা হবে। আরেকটা বিষয় হলো স্থানীয় সরকার নির্বাচন তো আপনার মার্কায় হবে না, দলীয় মার্কায় হবে না। যেহেতু দলীয় মার্কায় হবে না, এটা আসলে দল কিভাবে কার সাথে জোট হয়ে নির্বাচন করবে, জাতীয় নির্বাচনের মতো সেটা আসলে জোটের নির্বাচন বলা যাবে না। এটা একটা নিরপেক্ষ স্বাধীন স্বতন্ত্র নির্বাচন হবে। এনসিপি যেহেতু জনগণের মধ্যে রাজনীতি করার প্রতিজ্ঞা করেছে, তারা জনগণের অংশ হিসেবে সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, নির্বাচন যাতে দলীয় প্রভাব মুক্ত হয়, সেই জায়গায় এনসিপি ভূমিকা রাখবে। জি, ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে আছি। আমি একটু নীলুফা চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে কুমিল্লা 10 আসনের যিনি এমপি মোবাশ্বের, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে তিনি বলেছেন যে দাঁড়িপাল্লায় যেসব বিএনপি কর্মীর স্ত্রী ভোট দিয়েছেন তাদেরকে তালাক দেবার নির্দেশ দিয়েছেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? তাদেরকে তালাক দেবার নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছে? তালাক। আমি আসলে এটা সম্পূর্ণরূপে বুঝি নাই। আমার কাছে মনে হয়েছে এরকম যে ভোটটা তো আসলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোটটা একটা বায়াসনেস। যে দেশের মানুষগুলো খুব সফট থাকে, তাদের শিক্ষার হারও কম থাকে, তারা অত কিছু বুঝে না তলিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করতে গেছে, টিকিট কিনে ফেলেছে, কিংবা বুঝাতে পেরেছে যে এটা 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 ওরা করছে, আমরা এটা করছি না, আমাদের দিকে তুমি চাইলে একবারের জন্য তুমি তোমার ম্যান্ডেটটা ফেরাতে পারো। সেটা হয়তো তারা দিয়েছে। আমি মনে করি এটা বিহেভ দিয়ে উল্টাতে হবে, যদি উল্টাতে হয় বিহেভ দিয়ে। কারণ কোনো দল কিন্তু বাধ্য করে কেউ নেতাকর্মী বানায় না। নেতাকর্মী তাদের বিপুল উৎসাহ নিয়ে আসে, উৎসাহ নিয়ে কেউ কষ্ট পেয়ে আবার ফেরত যায় বা রাজনীতি বাদ দিয়ে দেয়, কেউ কেউ আবার লেগে থাকে যে শেষ পর্যন্ত কি হয় দেখি। তালাক দিলে তো জামাতের ভোট বাড়বে স্থায়ীভাবে। আপনি মনে করেন যে এটা আমি মনে করি যে যাদের যেভাবে ভুলটা হয়েছিল, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, যে এই কাজগুলো যারা করেছে, ধর্মকে ব্যবহার করেছে অন্যায়ভাবে, সেই ধর্মকে ব্যবহার যেন ভবিষ্যতে না করতে পারে, এটার জন্য একটা আলটিমেটাম দেওয়া উচিত রাজনীতিবিদদের, সব রাজনীতিবিদদের, যে আমি কতটা অসত্য বলতে পারবো, কতটা সত্য বলতে পারবো। যেমন এই যে আপনারা টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেন, অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু অসত্য থাকে, কিন্তু কত পর্যন্ত একটা জিনিসের অস্তিত্বই নেই, আপনার তো সেটা অ্যাডভার্টাইজমেন্টে আনতে পারেন না। সো এই জায়গায় কতটুকু বলা যাবে, কতটুকু যাবে না, এই জিনিসটা আমাদের করতে হবে। এবং দেখেন তারাও বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আবার কিন্তু সুতা ছিঁড়ে ফেলেছে কিভাবে?
আপনার নারীদেরকে আমরা নিয়ে একদম এত শেষ করতে অবমাননাকর, আমি শেষ করছি, অবমাননাকর কথা বলতে বলতে কিন্তু এটা কিন্তু আবার আমাদের জন্য শাপে বর হয়েছে। তো এই জিনিসগুলো ভোটারদের মধ্যে রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যে ভোটটা আমার বেসিক জায়গা থেকে কে সরিয়ে নিল, কেন নিল, আমার কি এইখানে কোনখানে গ্যাপটা ছিল। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।